আজকে বিএনপি সরকারের প্রথম দিন, তারেক রহমানের নেতৃত্বাধীন যে বিএনপি সরকার তার প্রথম দিন। এখন বিএনপি তো 16 কলা পূর্ণ হলো, আওয়ামী লীগ কি পেল? বিএনপির বিজয় কি আওয়ামী লীগেরও বিজয়? তার কিছু নমুনা কিন্তু আমরা দেখলাম। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং খুলতে যে আবার কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়েছে, প্রতিবাদের মুখে পড়েছে। এর কারণটা কি? কারণটা হলো যে নির্বাচনের সময় বিএনপি, জামাত, এনসিপি সবাই আওয়ামী লীগের ভোটারদের দ্বারে দ্বারে যে বলেছে যে আমরা তোমাদেরকে রক্ষা করব, পুনর্বাসিত করব। এখন নির্বাচন শেষ, এখন তারা মহা উৎসাহের সঙ্গে এই কাজটি করছে। তবে এটি সফল হবে কি হবে না তার উপর নির্ভর করছে, মূলত নির্ভর করছে ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক সমঝোতা, অথবা তলে তলে আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতাসীনদের রাজনৈতিক সমঝোতা। আমরা বিক্রম মিস্ত্রিকে দেখলাম যে জামাতের আমিরের সাথে বৈঠক করতে সংসদ ভবনে, কালকে শপথের পর বৈঠক করেছেন। জামাতের আমির বাংলাদেশে আসা অন্যান্য দেশের প্রতিনিধিদের সাথেও কথা বলেছেন, কিন্তু বিক্রম মিস্ত্রির সাথে আলাদাভাবে বৈঠক করেছেন। আবার সরকারের আমন্ত্রণেই এসছে, সুতরাং বিএনপি সরকারের নানা পর্যায়ে নিশ্চয়ই কথাবার্তা হয়েছে। এখন পুনর্বাসনের ব্যাপারে কি আসলেই কোনো সমঝোতা হয়েছে এমনটা কিন্তু প্রচলিত আছে। এখন সেই ক্ষেত্রেই কি ডক্টর খলিলুর রহমান একটা প্রাইজ পেলেন কিনা, নতুবা তার এই পদে আসাটা, পররাষ্ট্রমন্ত্রী হয়ে আসাটা কিন্তু যথেষ্ট বিতর্কের একটা ক্ষেত্র তৈরি করেছে। কিভাবে করেছে? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকার কথা। এখন সেই নিরপেক্ষ সরকারে যারা আছে তারা নিরপেক্ষ থাকবেন, তারা কোনো দলের হবেন না। কিন্তু তিনি টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিয়ে অনেকটা প্রমাণ করলেন সবার সামনে যে না, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ ছিল না। অথবা এমনও হতে পারে ওই সময় তিনি খুব পেশাদারিত্বের সাথে নিরপেক্ষ ছিলেন। এখন যেহেতু সিলেকশনের ক্ষেত্রে বিএনপি মনে করছেন যে না, এই মানুষটা যথেষ্ট অভিজ্ঞতা আছে, যোগ্যতা আছে, সেটাও হতে পারে। কোনটা ঠিক সেটা তো আর এখনই মীমাংসা করা যাচ্ছে না। কিন্তু অজিত দোভালের সাথে ভারতের বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারের যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের একটা বৈঠক হয়েছিল, মনে আছে? একটা কনফারেন্সে গিয়েছিলেন একদিন আগে, যে অজিত দোভালের সাথে এবং ভারতের অন্যান্য এই যে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সহ অন্যদের সাথে তিনি কথা বলেছেন। সেখানে কোনো সমঝোতা হয়েছে কিনা শেখ হাসিনার ব্যাপারে বা আওয়ামী লীগের ব্যাপারে? ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে দিল্লিতে শেখ হাসিনার অবস্থানের কারণে ঢাকা দিল্লির সম্পর্ক ভালো হবে না, এই বক্তব্যে তারা বিশ্বাস করে না। তার মানে হাসিনা যদি দিল্লিতে থাকে তারপরেও কিন্তু ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হইতে পারে। অন্তর্বর্তী সরকারের সময় ভালো হয়নি কেন? তখন শেখ হাসিনা বারে বারে কথা বলেছে এবং ইউনূস সরকারকে সরাসরি আঘাত করেছে। শেখ হাসিনা কিন্তু একবারও বিএনপিকে সমালোচনা করেনি, জামাতকেও সমালোচনা করেনি। ফলে এইটা হয়তো বিএনপির জন্য স্বস্তি। এবং এখনো যদি শেখ হাসিনা যদি সেই অবস্থানটা বজায় রাখে, তাহলে ভারত বাংলাদেশের সাথে নেগোসিয়েশন করে যেই তীব্র প্রতিবাদ বা একটা ক্ষোভের জায়গাটা একটু নরম করতে পারে। এখন নেগোসিয়েশনটা কিভাবে হবে? অ্যাজ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে নাকি পরিবর্তিত আওয়ামী লীগের সঙ্গে, এটা কিন্তু একটা বিষয়। বিএনপি কোনোভাবেই বর্তমান শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে আপোষ করতে চাইবে না। আপোষ করলে এটা গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, এই অভিযোগটা তোলা হবে বিরোধী মহলের পক্ষ থেকে, এবং তারা বাজার গরম করতে চাইবে, রাজনীতি উত্তপ্ত করার চেষ্টা করবে। সেই সুযোগটা বিএনপি দেবে না, এবং বিএনপি নিজের থেকেও বিশ্বাস করে যে শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আসলে তাদের সাথে নেগোসিয়েশন সম্ভব না। কিন্তু পরিবর্তিত আওয়ামী লীগ যদি আসে, তারা যদি এই কথা বলে যে জুলাই ওই সময়কার আমাদের ভূমিকাটা ঠিক ছিল না, সঠিক ছিল না, সেই জন্য আমরা সরি, তাহলে কি যেই বরফ সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে বর্তমান ক্ষমতাসীনদের সাথে যে জমাট বরফ, সেটা কি গলতে শুরু করবে না? আমার ধারণা সেটা গলতে শুরু করবে। হয়তো সেই ধরনের কোনো নেগোসিয়েশন ভারত
এবং আমেরিকার জয়েন্টলি একটা হয়েছে যে না, আস্তে আস্তে স্থিতিশীলতা রাখতে হবে, কারণ গণতান্ত্রিক দল হিসেবে যদি প্রত্যাবর্তন না করে তাহলে বিএনপি একার পক্ষে জামাতের মতন ধর্মীয় রাজনৈতিক সংগঠনগুলোকে মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। ফলে এখানে বড় বড় গণতান্ত্রিক শক্তির উপস্থিতিটা জরুরি বলে ভারত এবং আমেরিকা জয়েন্টলি মনে করতে পারে। আমেরিকা একটা ধাঁধার মধ্যে ফেলেছে। আমেরিকা প্রচার করেছে যে তারা জামাতকে চায়, আসলে ভেতরে ভেতরে তারা খলিলুর রহমানকে দিয়ে নেগোসিয়েশনটা করিয়েছে এবং তারা আসলে বিএনপিকেই চায়, কারণ বিএনপির দর্শনের সাথে আমেরিকার দর্শনের মিল আছে। জামাত যেহেতু একটা ধর্মীয় রাজনৈতিক দল, তার সাথে অনেক বিষয় তাদের দ্বিমত আছে, বিশেষ করে ভারতের তীব্র আপত্তি আছে। ভারতের যত আপত্তি জামাতকে নিয়ে, বিএনপিকে নিয়ে সেই আপত্তিটা তুলনামূলকভাবে কম। যদিও 21শে আগস্ট সেই ঘটনা, তারপর 7 ট্রাক অস্ত্র, এগুলো নিয়ে একটা রিজার্ভেশন আছে এবং সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে লুৎফুজ্জামান বাবর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তাকে কিন্তু ক্যাবিনেটে রাখা হয়নি। ভারতের দাবি ছিল যে এই সমস্ত ঘটনার পেছনে লুৎফুজ্জামান বাবরের একটা প্রচ্ছন্ন সমর্থন আছে, বা প্রত্যক্ষ সমর্থন আছে, পরোক্ষ সমর্থন আছে, যাই হোক না কেন লুৎফুজ্জামান বাবরের ব্যাপারে তাদের একটা সেন্সিটিভিটি আছে। সুতরাং এই কারণে হয়তো লুৎফুজ্জামান বাবর মন্ত্রিসভাতেই ঠাঁই পায়নি। ফলে অনেকগুলো ক্ষেত্র তৈরি হয়ে আছে যেখানে আওয়ামী লীগ প্রশ্নে ভারতের সাথে সরকারের একটা নেগোসিয়েশন হইতে পারে। এবং ভারতের ব্যাপারে সরকারের যারা যারা কথা বলেছে এই পর্যন্ত সবারই কিন্তু বক্তব্য খুবই ইতিবাচক। কোনোভাবেই এমন কোনো কথা নেই যে কথায় ভারত বিরোধী একটা মনোভাবটা চাঙা দিয়ে ওঠে। ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কতটা ভালো হবে তার উপর নির্ভর করছে যে আওয়ামী লীগ কত দ্রুত বাংলাদেশে পুনর্বাসিত হবে। দর্শক।